আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। উৎসবের আমেজে সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামাতের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য। সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে আসলেও শুনানি না হয়, ফিরে যান যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। জুলাই হত্যায় জয় ও পলকের বিচার শুরু। ইরান থেকে এলপিজি গ্যাস আমদানি করতে না পারায় সিলিন্ডারের দাম বেড়েছে জ্বালানি উপদেষ্টা। সরবরাহ কম থাকায় সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এবং বাংলাদেশকে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে হবে আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টার আলটিমেটাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে সারা দেশে উৎসব আমেজে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে প্রার্থীদের। সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রার্থীরা। একই সাথে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ ও প্রত্যাশার কথাও তুলে ধরেন তারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চূড়ান্ত প্রার্থিতার পর এখন প্রতীক নিয়ে শুরু হচ্ছে চূড়ান্ত প্রচার যুদ্ধ। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ সরগরম। রাজধানীতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সেখানে মহানগরীর 13টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য দলের নির্ধারিত প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। ব্যাপারে আপনারা ব্যবস্থা নিচ্ছেন? এটা নির্বাচন কমিশনের কাছে উনি বলতে পারেন। রাজনৈতিক বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনেক কথাই বলেন, সবগুলো হয়তো আমাদের আওতায় না। প্রতীক পেয়ে আচরণবিধি ও ভোটের পরিবেশ নিয়ে কথা বলেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ নেন। এছাড়াও ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে তার প্রতিনিধি শাপলাকলি প্রতীক বরাদ্দ নেন। আমরা দেখি কোনো কিছু ঘটলেই একটা ডেভিল হান্ট নামের একটা তামাশা নিয়ে আসেন তারা। এই তামাশায় আসলে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না। আমি বিশ্বাস করি এটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে ভোটারেরা তাদের ভোটের অধিকার তারা প্রয়োগ করবেন। ধানের শীষের প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে আপনাদের সবার বিশ্বাস আর সমর্থন নিয়ে বিজয়ী হয়ে যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে পারি। ঢাকা 17 আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমরা আশা করি ভোটাররা ভোটের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গঠন করার ক্ষেত্রে, জাতীয় পুনর্গঠনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত 56টি প্রতীক থেকে পছন্দ অনুযায়ী দেয়া হয় প্রতীক। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা পান ফুটবল প্রতীক। আমরা যে এই রাজনীতিটা সামনে দেখতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার। মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। ইলেকশন কমিশনের মেরুদণ্ড সোজা রাখবেন আপনারা, মানুষের উপরে ভরসা রাখবেন, কোনো দলের কাছে মাথা বিক্রি করবেন না, মেরুদণ্ড বিক্রি করবেন না। ঢাকা 4 আসন থেকে ঢাকা 18, এই 13টি আসনে 137 জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে দিতে হবে। সেই জায়গায় রাজনৈতিক দলের দায়িত্ব আছে, নিশ্চয়ই রাজনৈতিক দল এবং প্রার্থীরা সেই কাজটি করবে। আমি এখনো পর্যন্ত কোনো ব্যত্যয় দেখছি না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা। সারা দেশে সকাল থেকে দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বুঝিয়ে দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। উৎসবের আমেজে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে নির্বাচনী প্রচারণা। সাভার, ধামরাই সহ 5টি আসনে 34 জনকে প্রতীক বরাদ্দ দিয়েছে জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বগুড়ার 7টি সংসদীয় আসনে 34 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা সহ অন্যান্য নেতাকর্মীরা প্রতীক গ্রহণ করেন। অন্যদিকে বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পক্ষে তার প্রতিনিধি প্রতীক নেন। এছাড়া জামাতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রতীক পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। খুলনার 6টি আসনের 38 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বণ্টনের পর জামাতের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। অপরদিকে খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তোলেন। চট্টগ্রামে 16 আসনের 111 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রাজশাহীতে 6টি সংসদীয় আসনের 29 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন না করার নির্দেশনা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার 11টি আসনের 80 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নোয়াখালীর 6টি নির্বাচনী আসনে বিএনপি, জামাত, এনসিপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের 47 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুক সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে 11 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসাররা। এ আসনে বিএনপির আব্দুল ওয়াদুদ ভুইয়ার বিপক্ষে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ান। এছাড়াও দিনাজপুরে 40 জন, চাঁদপুরে 35 সহ দেশের প্রতিটি জেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রচারণায় সরগরম হয়ে উঠবে সারা দেশ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ঢাকা 15 আসনে জামাত ইসলামী ও বিএনপি মনোনীত প্রার্থীরা। রাজধানীর আগারগাঁয়ে ঢাকা 13 এবং 15 আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান তারা। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে দাবি করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে বুধবার রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ঢাকা 13 এবং 15 আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় 13 আসনে নির্বাচনের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান প্রার্থীরা। কোন ধরনের নির্বাচনী প্রচারণা আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে হয়। ঢাকা 15 আসনে আলোচনায় উঠে আসে জামায়াত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা। বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান বলেন, প্রচারণা শুরুর আগেই অর্থের বিনিময়ে নারী ভোটারদের টানছে জামায়াত। আর জামায়াতের প্রার্থী ও আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে এই তথ্য অমূলক বলে দাবি করেন দলের নেতারা। এছাড়া পীরেরবাগে সন্ত্রাসী হামলায় আহত নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে জামায়াত আমির বলেন, একটি দল মব করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো, যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের, সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। ভিডিওতে একটি জিনিস উল্লেখ আছে যে নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল। পুরোপুরি একটি অসত্য তথ্য। বাংলাদেশ জামাত ইসলামী প্রথম থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি
দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। এ সময় সব পক্ষকে শান্ত থেকে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এটি যেন বজায় থাকে। নির্বাচনী পরিচালনা করতে গিয়ে এমন কোনো পথ যাতে আমরা অবলম্বন না করি যাতে করে আমাদের এই সম্পর্কের অবনতি হয়। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিস নেতারা। আমরা দেখছি যে কোনো দলের দলীয় প্রধান এবং তাদের দলের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য, যে সমস্ত কথাবার্তা আসছে এবং মিডিয়াতেও আসতেছে, সেগুলোর ব্যাপারে তেমন কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না। এতে বোঝা যায় যে লেভেল প্লেইং ফিল্ড এখন নেই। এদিন ঢাকা 13 আসনে 9 জন এবং 15তে 8 জন বৈধ প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে 10 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য মাঠে থাকবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় নির্বাচনের সাথে গণভোট হওয়ায় এবার ভোট গণনায় দেরি হবে বলেও জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, নির্বাচনের বিষয়ে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এই নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ হবে বলেও জানান তিনি। এ নিয়ে পরে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। এটা যাতে আমরা গর্বের সাথে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হয়েছে, যা কর্মযোগ্য হচ্ছে, এটাকে আরো কত বেটার করা যায় সে বিষয়ে উনি জোর দিয়েছেন। আর উনি বলেছেন যে ইলেকশন কমিশনকে এই ইলেকশনের বিষয়ে যত ধরনের সহযোগিতা লাগে এটা গভর্নমেন্ট থেকে পুরোপুরি সহযোগিতা দেওয়া হবে। নির্বাচনে 9 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন এবং নির্বাচনের আগে ও পরে 7 দিন 1700 ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে বলেও জানান শফিকুল আলম। পুরো কেন্দ্রগুলো তো সিসিটিভি এর মাধ্যমে, বডি অন ক্যামেরার মাধ্যমে পুরো এটা ন্যাশনালি কানেক্টেড থাকবেন। আর ঠিক ওই এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে আর্মি থাকবেন, আর্মি সশস্ত্র বাহিনী, তো তারা একদম পাশেই থাকবেন। আপনি জাস্ট এমন হতে পারে একটা জায়গায় কোনো ট্রাবল হলো 5 মিনিটের মধ্যে তারা রেসপন্ড করতে পারবেন। রেকর্ড পরিমাণ 9 লক্ষ থাকছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট গণনায় এবার দেরি হবার কথাও জানান প্রেস সচিব। আজকে জানানো হয়েছে যে ভোট গণনা, এটার কারণ হচ্ছে আপনারা জানেন যে শুধুমাত্র তো ইলেকশনই হচ্ছে না, সাথে একটা রেফারেন্ডামও হচ্ছে। তো ফলে এইটা দুইটা ভোট কাউন্টই একসাথে চলবে। হ্যাঁ, তারপরে সাথে আছে পোস্টাল ব্যালট। তো এই জন্য কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। নির্বাচনের দিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেয়া ও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে প্রায় 26,000 বডি অন ক্যামেরা ব্যবহারের কথা জানানো হয়। এবার 51 দল ও স্বতন্ত্র মিলে 1858 জন প্রার্থী নির্বাচন করছেন। 300 আসনে ইলেকশন হবে। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। দলের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে সাথে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে তাকে বহনকারী বিমান ঢাকা ছাড়বে। এর আগে সন্ধ্যায় স্ত্রীকে নিয়ে গুলশানের বাসা থেকে বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এর আগে গুলশানের নির্বাচনী কার্যালয়ে দলের চেয়ারম্যানের নির্বাচনী সফরের বিস্তারিত তুলে ধরেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি জানান, ভোর রাতে 2 সুফি সাধক হযরত শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করবেন তিনি। পরে সকাল 11:30টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। পরে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও সবশেষে নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নেবে বিএনপি। 31 দফা রয়েছে, 31 দফায় কিন্তু সংস্কারের সবচেয়ে মৌলিক ভিত্তিগুলোকে ধারণ করে। সুতরাং আমরা বলেছি গণভোটে আমরা হ্যাঁ পক্ষে অবস্থান দেব। নোট অফ ডিসেন্ট এবং জুলাই চার্টারে আমাদের যে অবস্থানগুলো ছিল সেগুলোর উপর ভিত্তি করে নিব। যে বিষয়গুলোতে আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে এবং সেটাই স্বাভাবিক গণতন্ত্রে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সংসদে আলোচনা করব। লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই।
কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক, আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ আকর্ষণ অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারো। সেই পরিবেশ যেন সৃষ্টি হয় তার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব নির্বাচন কমিশনের। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চাই। দেখুন প্রবাসী ব্যালটের ক্ষেত্রে যেটা হয়েছে অত্যন্ত একটা সুকৌশলে বা অপরাজনীতির একটি কৌশলের মাধ্যমে আমরা সেখানে দেখলাম ব্যালট বক্সের সিরিয়ালটাকে ম্যানিপুলেট করা হয়েছে। যদি লেভেল প্লেইং ফিল্ড আমরা পেতাম তাহলে এই ম্যানিপুলেশনটা হতো না। এদিকে তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত সিলেটবাসী। কাল সকালে মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান। এরপর নগরে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন ভাষণ। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ। সিলেট প্রতিনিধি ইকবাল মুন্সির পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 17 বছর পর গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর দীর্ঘ 27 বছর পর আজ পুণ্যভূমি সিলেটে যাচ্ছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে তার এই সফর। তারেক রহমানের এই সফর বিশেষ অর্থ বহন করবে বলে মনে করছেন দল সংশ্লিষ্টরা। সিলেটবাসী এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর 22 তারিখের সকাল 10টার জনসভাটি এই মাঠে, ইনশাল্লাহ সেটি সিলেটের স্মরণকালের বৃহত্তম সমাবেশ হবে। এই মাঠের বাইরে আমরা রিকাইবাজার পয়েন্ট পর্যন্ত ধারণা করা হয়েছে। এদিকে জেলা আমার মনে হয় অন্যান্য যে কোনোবারের তুলনায় আবার অনেক বেশি। এখন সরাসরি উনি আসবেন এবং মানুষের যে এতদিনের আকাঙ্ক্ষা ছিল ওনাকে দেখার এবং ওনার বক্তব্য শোনার জন্য। এদিকে সিলেটের দলীয় প্রধানের সফরকে সফল করতে প্রস্তুতি শেষ করেছে সিলেটের নেতারা। নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি এবং ওনার শ্বশুর বাড়ি এখানে, আমাদের বোনের জামাই হিসাবে সিলেটিদের আলাদা একটি আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। এখন সরাসরি ওনার বক্তব্য শুনবে, ওনাকে দেখবে, এই যে তাদের মধ্যে একটা উৎসাহ, উচ্ছ্বাস, উদ্দীপনা, এটা সাধারণ মানুষের মধ্যে বেশি। সমাবেশকে আমরা ইতিহাসের অংশ হিসাবে স্মরণীয় করে রাখতে বিএনপি পরিবার শোনার পর থেকে সকলেই উচ্ছ্বসিত। 31 দফার আলোকে চলবে এই নির্বাচনী প্রচারণা। পাশাপাশি আগামীর সিলেট উন্নয়নের রূপরেখাও থাকবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। সিলেট থেকে যেহেতু আমাদের নেতার প্রথম প্রচারণা শুরু হবে, আশা করি আমাদের সিলেটের দিকে প্রথমে উন্নয়নমূলক সম্পূর্ণ কাজ এখান থেকে শুরু হবে। প্রত্যাশা থাকবে অন্তত 7-8 জন যেন মন্ত্রী থাকেন আমাদের সংসদের মন্ত্রী পরিষদে, এটা আমার অনেক বড় প্রত্যাশা। ছাত্র জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের নেতাকে দেখার জন্য। আমরা আমাদের নেতা, আমাদের দুলাভাই দেশনায়ক তারেক রহমানের বরণ করতে প্রস্তুত রয়েছি। সিলেটের সমাবেশ শেষ করে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিকেল 5টা থেকে সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার সকালে নির্বাচন কমিশনের আউট অফ কান্ট্রি ভোটিং ও সিভি সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমদ খান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রবাসীদের পাশাপাশি ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই অ্যাপ ব্যবহার করে ভোট দিতে পারবেন। এক বার্তায় ইসি জানিয়েছে, ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালট সহ হলুদ খাম আগামী 25 জানুয়ারির মধ্যে পোস্ট অফিসে জমা দিতে হবে। প্রায় 1.5 দশক পর অবশেষে আত্মসমর্পণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এলেন যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে আসলেও শুনানি না হয় বাসায় ফিরে যান তিনি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। আর র্যাবের গোপন বন্দিশালায় গুম করে নির্যাতনের মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর রাষ্ট্রপক্ষে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার ব্যারিস্টার আরমান। বিস্তারিত হুমায়ুন চিশতির রিপোর্টে। ৭১ মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে 2013 সালের 21 জানুয়ারি ফাঁসির দণ্ডে দণ্ডিত হন
আবুল কালাম আজাদ। তবে গ্রেফতারি পরোয়ানা জারির আগেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। গত বছর ৮ জুলাই সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে আত্মসমর্পণের শর্তে তার সাজা ১ বছরের জন্য স্থগিত করা হয়। লিখিত আবেদনের পর বুধবার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আত্মসমর্পণ করতে, কিন্তু ট্রাইব্যুনাল ২ এর পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় শুনানি ছাড়াই ফিরে যেতে হয় তাকে। অ্যাপ্লিকেশন এসেছে যে তিনি আত্মসমর্পণ করার জন্য আবেদন করেছেন, সেটা যখন উনি আত্মসমর্পণ করবেন তখন আমরা বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত এটা কোর্টে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কমেন্ট নেই। অন্যদিকে জুলাই গণ আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহায়তা সহ ৩ অভিযোগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল ১। আসামিপক্ষের দাবি, রাষ্ট্রপক্ষের তথ্য প্রমাণ দিয়েই আসামিরা নির্দোষ প্রমাণিত হবে। তারা গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ইন্টারনেট শাটডাউন করে ব্ল্যাক আউট করে দিয়ে কিভাবে গণহত্যা চালানো যায়। আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে এবং 18ই ফেব্রুয়ারি 2026 তারিখে এই মামলার সাক্ষ্য গ্রহণের দিনের জন্য নির্ধারণ করা হয়েছে। উনাদের সাক্ষ্য থেকেই প্রমাণ করতে সক্ষম হব বলে প্রত্যাশা করি যে উনি নির্দোষ ছিলেন। ওনার কোনো ধরনের ডকুমেন্টারি কোনো তথ্য প্রমাণ প্রসিকিউশন থেকে উপস্থাপন করা হয় নাই। একই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই সেলের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় হাজির করা হয় হেফাজতে থাকা 10 সেনা কর্মকর্তাকে। শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শেষে প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। সূচনা বক্তব্যের মাধ্যমে দেখিয়েছি যে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে মার্সেনারির মতো ব্যবহার করে বাংলাদেশে গুমকে একটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল, ভিন্ন মত দমনের জন্য, প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য। এই যে সংস্কৃতি, সেইটার অন্যতম প্রধান কারিগর ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এটা পৃথিবীর বর্বরতম অপরাধগুলোর একটি। সেই অপরাধের একটা ইতি ঘটানো চেষ্টা হবে এই বিচারের মাধ্যমে। তবে জবানবন্দির সময় রাষ্ট্রপক্ষ যেভাবে সাক্ষীকে সহায়তা করেন তা নিয়ে আপত্তি ছিল আসামি পক্ষের। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ইরান থেকে এলপিজি গ্যাস আমদানি করতে না পারায় সিলিন্ডারের দাম বেড়েছে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির। সরবরাহ কম থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলেও মনে করেন তিনি। উপদেষ্টা বলেন, যেসব দেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নেই সেখান থেকে গ্যাস আমদানির প্রক্রিয়া চলছে। এদিকে হাদির পরিবারকে 2 কোটি টাকা অনুদান দিচ্ছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। রান্নার গ্যাসের জন্য হাহাকার চলছে অনেক পরিবারে। 1300 টাকার সিলিন্ডার 2000 টাকায়ও মিলছে না। একদিকে পাইপলাইনে গ্যাসের চাপ কম, অন্যদিকে সিলিন্ডার সংকট চরম বিপাকে ফেলেছে শহরের বাসিন্দাদের। এলপিজি গ্যাস ব্যবসায়ীদের হিসেবে দেশে 5.5 কোটি সিলিন্ডার রয়েছে। এর মধ্যে রিফিল হচ্ছে মাত্র 1.25 কোটি। দেশে বছরে এলপিজি গ্যাসের চাহিদা 17 লাখ টন। আমদানি করে 5 থেকে 6টি কোম্পানি। তাদের সাথে বৈঠক করেছে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জ্বালানি উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্য থেকে এলপিজি গ্যাস আনতে না পারায় সংকট সৃষ্টি হয়েছে, যা বিকল্পভাবে সমাধানের চেষ্টা চলছে। সমস্যাটার কারণ হচ্ছে যে আগে আমাদের দেশে ইরান থেকে এলপিজি আসতো। এইবার ওরা করছে কি, যে জাহাজগুলো ইরানিয়ান এলপিজি ক্যারি করছে সেগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। যেসব দেশ বা জাহাজ এমবার্গোর অধীন না, ওই এখানে একটা আই গ্যাস বলে একটা টার্কিশ কোম্পানি আছে, ওরা ওই যে বিভিন্ন জায়গা থেকে সোর্স করতে। তো এই জন্য এই সময়টা এই জন্য লাগতেছে। রোজার আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। তো সিলিন্ডার অ্যাভেলেবিলিটি না বাড়লে তখন তো এটার একটা সুযোগ নেবেই। তো ওই জন্য তবু আমরা চেষ্টা করতেছি মোবাইল কোড করে নানান কিছু করে যাতে এগুলো মানে যতটা কমানো যায়। এটা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা হচ্ছে চিটংয়ে, ওই যে হালির শহরের এই এলাকায় আমরা শিপিং পানি সম্পদ মন্ত্রণালয় থেকে কিছু জমি নেওয়া আছে, তো সেখানে স্টোরেজ ফ্যাসিলিটি গড়ে তোলা হবে এলপিজির। সরকারকে বেকায়দায় ফেলতেই কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান জ্বালানি উপদেষ্টা। এইবারের থেকে আমাদের যেটা সেটা হচ্ছে যে আমরা সরকারি বেসরকারি খাতের পাশাপাশি আমরা সরকারি খাতকেও রাখবো, যাতে করে একটা বাজারে একটা ভারসাম্য আসে।
সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পরিবারকে 2 কোটি টাকা অনুদান দিচ্ছে অন্তর্বর্তী সরকার। হাদির পরিবারকে 1 কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য আর কি। পুরোটা লাগবে না, যা এটা রিম্বার্স আমরা। আর 1 কোটি টাকা আলাদাভাবে দিয়ে দেওয়া হচ্ছে এইসের ফান্ড থেকে, প্রধান উপদেষ্টার ফান্ড থেকে, সেটা তার জীবিকা নির্বাহের জন্য। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, ভারতে গিয়ে খেলতে হবে T20 বিশ্বকাপ। আইসিসির ভার্চুয়াল সভা শেষে বাংলাদেশকে দেওয়া হয়েছে 24 ঘন্টার আলটিমেটাম। তা না হলে বাংলাদেশের জায়গায় নেওয়া হবে স্কটল্যান্ডকে। পরাগ আরমানের রিপোর্ট। ভারতে অনুষ্ঠিতব্য T20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এখন মুখোমুখি অবস্থানে। চলমান অবস্থা আরও জটিল আকার ধারণ করেছে। বিকেলে ভার্চুয়াল মিটিং শেষে ICC বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে জানিয়েছে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, ভারতে গিয়েই খেলতে হবে বিশ্বকাপ। ICC আরও জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে সরে না আসে, তবে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। ICC সদস্যদের মধ্যে এ নিয়ে ভোটাভুটিতে এই সিদ্ধান্তের পক্ষে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য ভোট দেন। বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ICC 1 দিনের সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না মিললে গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে। উল্লেখ্য, স্কটল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। গত সপ্তাহে অ্যান্ড্রু এনগ্রেভ ঢাকা সফরে এসে বিসিবির সঙ্গে বৈঠক করেন এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ দূর করার চেষ্টা করেন। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ICCকে চিঠি দিয়ে ভারতে না খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানায়। হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবিতে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে IPL-এর দল কলকাতা নাইট রাইডার্স বাদ দিলে নিরাপত্তা ইস্যুতে ভারতে গিয়ে T20 বিশ্বকাপে অংশ নিতে বেঁকে বসে বাংলাদেশ। গ্রুপ সিতে বাংলাদেশের প্রথম 3টি ম্যাচ কলকাতায় 7, 9 ও 14 ফেব্রুয়ারি এবং গ্রুপের শেষ ম্যাচটি 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। পরাগ আরমান, ATN বাংলা। নারায়ণগঞ্জ 5 আসনে বৈধ 9 জন প্রার্থী ভোটারদের মন জয় করতে ছুটছেন দাঁড়ে দাঁড়ে। তবে অনেকটা স্বাচ্ছন্দ্যে আছেন বিএনপির মনোনীত 3 বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তাকে টেক্কা দিতে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানে আছে জামাতে ইসলামীর নেতৃত্বে গঠিত 10 দলীয় জোটের সিরাজুল মামুন। মনির হোসেন তুপুর রিপোর্ট। শীতলক্ষ্যা নদীর 2 তীর নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 5 আসন। নদীর পশ্চিম পারে রয়েছে সদর এবং পূর্ব পারে বন্দর থানা। একসময় শীতলক্ষ্যা নদীর পারে গড়ে ওঠে পাট শিল্প। এ শিল্পের বিকাশের সাথে সাথে প্রাচ্যের ডেন্ডি হিসেবে পরিচিত হয়ে ওঠে নারায়ণগঞ্জ। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4,85,000 ভোটার তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটাতে আমি ছিলাম এবং আছি। এই জনসমাজের কিন্তু আমিও একজন। এই সমাজ যা দুর্ভোগ করছে তার মধ্যে আমিও একজন এই দুর্ভোগের সাথী। অতএব আমি যখন মুক্তি পাবো এই চিন্তা করে আমি বলবো যে আমার নারায়ণগঞ্জের বাসী যারা আছে নারায়ণগঞ্জ পাচ্ছে তারা আমার দিকে তাকাই আছে। আমি ইনশাল্লাহ আমার দায়িত্ব যথাযথ ইমানের সহিত পালন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। আমি তো যতটুকু ঘুরে দেখি আর কি, যে খুবই পজিটিভ আমার কাছে মনে হচ্ছে। তবে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে পুরো জাতির একটা বড় অংশই কিন্তু এই পুরনো যে অবস্থাটা তারা চাচ্ছে না। তরুণদের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটা তারা আমাদের উপরে রাখতে চাইতেছে, এটা খুবই স্পষ্ট। ইট ইজ ভেরি অবভিয়াস। কাজে আমরা খুব ভালো একটা ফলাফলের আশা করছি। আলোচিত এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, CPB, গণসংহতি আন্দোলন, বাসদ, গণ অধিকার থেকেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মনির হোসেন তপু, ATN বাংলা, নারায়ণগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা 1 আসনের সাচি বুনিয়া এলাকায় আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। সেখান থেকে নির্বাচনী খবর জানাবেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিম জেলার খুলনার 1 আসনে। আমরা এখন রয়েছি খুলনার সাচিবুনিয়া এলাকাতে। আমরা এখানকার ভোটারের সঙ্গে কথা বলেছি, জানতে চেয়েছি আগামী জাতীয় নির্বাচন নিয়ে তাদের ভাবনাগুলো কি আছে। আমরা এখন চাচ্ছি
যে দেশ গড়ার যে সঠিক নির্দেশনা নিয়ে চলতে পারবে, তার ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, কোনো দুর্নীতিবাজরে আমরা ভোট দিতে চাইও না। যেই নির্বাচিত হোক না কেন এমপি, তো প্রথম কথা তার সন্ত্রাসমুক্ত দেশ গঠনের চিন্তাধারা থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার ভোটার এবং বাসিন্দারা বলছিলেন যে খুলনা একটা শিল্প অঞ্চল এবং বিভাগীয় শহর হওয়ার পরেও দীর্ঘদিন যাবৎ খুলনার এই আসনটি উন্নয়ন বঞ্চিত। তারা বলছিলেন এই এলাকার যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থা রয়েছে, তারা বলছিলেন এখানকার যে কৃষি স্বাস্থ্য তার বেহাল অবস্থার কথা বলছিলেন। সর্বোপরি তারা বলছিলেন যে একটা উন্নত রাষ্ট্র করার জন্য এখানকার যারাই নির্বাচিত হবেন তাদেরকে দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তো সালাম স্টিল ভোটের গাড়ি থেকে খুলনা 1 আসন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা 18 সংসদীয় আসনে বইছে নির্বাচনের আমেজ। প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি ও এনসিপির প্রার্থীর মধ্যে। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। অন্যদিকে নির্বাচন নিয়ে এখনও শঙ্কা এলাকাবাসীর। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। চায়ের দোকান কিংবা আড্ডা, সব জায়গায় এখন আলোচনার মূল কেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও তুরাগ থানা নিয়ে ঢাকা 18 সংসদীয় আসন। এখানে বিএনপি প্রার্থী হয়ে লড়বেন SM জাহাঙ্গীর হোসেন, জামাতে ইসলামের প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাই বিএনপি ও এনসিপি প্রার্থীর মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। এইবারের নির্বাচনটা ভিন্ন, যে এতগুলো মানুষ যার জীবন দিল একটা নির্বাচনের জন্য, এতগুলো মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যার জীবন দিল, সেই জায়গাটা মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। মানুষ ভুলেই গিয়েছে যে মানুষ ভোট বলে একটা কথা আছে। তো মানুষ আশা করতেছে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচন হবে এবং আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যেই স্লোগানে গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে আমি মানুষ বিশ্বাসী, সেই জায়গাটা মানুষ আছে। এদিকে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে ভোটারদের মধ্যে। কেউ যদি চাঁদা চাই বা কিছু দিতে হবে তাহলে আমাদের সমস্যা। আমরা চাই সবকিছু যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি, এটুকুই। ওনারা তো অনেক সময় অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই প্রতিশ্রুতি তো আর বাস্তবায়ন হয় না। এই নির্বাচনটা আমি মনে করি সঠিকভাবে হচ্ছে কিনা এবং বহির্বিশ্বে এটাকে কতদূর গ্রহণযোগ্যতা নেবে আমার বোধগম্য আসে না। এই আসনে মোট ভোটার সংখ্যা 5,88,000-এর বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 3,02,000 আর নারী ভোটারের সংখ্যা 2,86,000। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নরসিংদী সদরে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নরসিংদী সদরে। নরসিংদী সদর ও মাধবদী নিয়ে নরসিংদী 1 সংসদীয় আসনটি গঠিত। এখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। অন্যদিকে এখানে জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন ইব্রাহিম ভুঁইয়া। এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে। এখানকার ভোটাররা বলছেন যে এখানে শিল্প কারখানা রয়েছে, কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে, কিন্তু তারা শান্তি পাচ্ছেন না। আধিপত্য নিয়ে আওয়ামী লীগের আমলে যেরকম এখানে সংঘাত সংঘর্ষ ছিল, বিএনপির আমলেও আধিপত্য নিয়ে সেই সংঘাত সংঘর্ষ চলছে। তাই এখানকার ভোটাররা বলছেন আগামী দিন যিনি এমপি হবেন তাকে এই নিশ্চয়তা দিতে হবে যে আধিপত্য নিয়ে যেন কোনো সংঘাত সংঘর্ষ না হয় এবং মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত একটি নরসিংদী 1 সংসদীয় আসন চান এখানকার সাধারণ ভোটাররা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সক্ষমতা বাড়াতে এবং কার্যকর করতে স্বতন্ত্র বোর্ড হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান অর্থনীতিবিদ অধ্যাপক রাশেদ তিতুমির। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক সরকারের কাছে অর্থনৈতিক পুনরুদ্ধারের রাজস্ব চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনায় তিনি এই কথা জানান। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য রাজস্ব আদায়ের পরিধি বাড়াতে হবে। এর জন্য বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধির বিকল্প নেই বলে জানান তিনি। সভায় বক্তারা দেশের বাণিজ্যিক প্রসারে অর্থনৈতিক নানা প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন। অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ বলেন, অতীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবতার ভিত্তিতে না হয়ে রাজনৈতিক বিবেচনায় হয়েছিল। ফাইন্যান্স মিনিস্টারের লেভেল থেকে যখন পলিটিক্যাল প্রায়োরিটি ধরিয়ে দেওয়া হয়, নন নেগোশিয়েবল এক্সপেন্ডিচার প্রজেক্টস এগুলো ধরিয়ে দেওয়া হয়, কোনো আমার মনে হয় ট্যাক্স অথরিটি বা রেভিনিউ অথরিটির প্রধানের সেই হিস্টোরিক্যালি কখনো তারা এই জিনিসটা পুশব্যাক করার মতো
বাংলাদেশের সেই বাস্তবতাটা কখনোই ছিল না, রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ। বেঁধে ধরে জোর করে আপনি ট্যাক্স আদায় একটা লেভেলের বেশি উঠাতে পারবেন না। ইউ হ্যাভ টু ডেভেলপ ভলান্টারি ট্যাক্স কমপ্লায়েন্স অ্যান্ড ট্যাক্স কমপ্লায়েন্স কালচার। এবারে অর্থ সংবাদ। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় আবারও শুরু হতে যাচ্ছে ৩৭তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ। এ নিয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক নাইমুল হাসান, আহ্বায়ক মাওলা আল মামুন, ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান। সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্রিজ খেলাকে জনপ্রিয় করার জন্য জাতীয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী 23 থেকে 24 ও 30 থেকে 31 জানুয়ারি 4 দিন ব্যাপী এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নির্ধারিত হবে দেশের 3 ব্রিজের নতুন চ্যাম্পিয়ন দল। এবারের টুর্নামেন্টে সারা দেশের 16 থেকে 18টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি টিমে অংশ নিচ্ছেন 4 থেকে 6 জন খেলোয়াড়। এই চ্যাম্পিয়নশিপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে। এবারে খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফাইনালে ওঠার ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে টসে হেরে ব্যাট করছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরুটা বেশ আশা জাগানিয়া ছিল রাজশাহীর। উদ্বোধনী জুটিতে সাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম দলে স্কোর যোগ করেন 41 রান। জুটি ভাঙে 26 রান করা সাহিবজাদার বিদায়ে তানজিদ হাসান 15 বলে 32 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন। এরপর রাজশাহী ইনিংসে ছোট একটি ঝড় বইয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তাতে 80 রানে 5 উইকেট হারায় রাজশাহী। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 9 উইকেটে 165 রান। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে 2 গোলে পিছিয়ে থেকেও বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। থাইল্যান্ডের ব্যাংককে শ্রীলঙ্কাকে 6-3 গোলে হারিয়েছে সাবিনা মাসুরারা। খেলার শুরুতে শানু ও ইমেশার গোলে এগিয়ে যায় লঙ্কানরা। তবে 2 মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক সাবিনা খাতুন। 2-2 সমতায় বিরতিতে যায় 2 দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। দলের পক্ষে একটি করে গোল করেন সুমাইয়া মাসরু সীমা, কৃষ্ণা রানী সরকার ও মাসুরা পারভিন। এদিকে আরও একটি গোল করে শ্রীলঙ্কা ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি। আর তাতে 6-3 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা। শেষ করার আগে বিআরবিকে বল সংবাদ শিরোনাম আরেকবার। উৎসবের আমেজে সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি জামাতের। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সব ধরনের সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার। মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 9 লাখ সদস্য। সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবে নির্বাচনী প্রচারণা। ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে আসলেও শুনানি না হয় ফিরে যান যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। জুলাই হতে জয় ও পলকের বিচার শুরু। ইরান থেকে এলপিজি গ্যাস আমদানি করতে না পারায় সিলিন্ডারের দাম বেড়েছে জ্বালানি উপদেষ্টা। সরবরাহ কম থাকায় সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। এবং বাংলাদেশকে ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে হবে আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 24 ঘন্টার আলটিমেটাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।